রবি টেনমির স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আমাদের একটু আগে যে লাইভ ক্লাসটি শুরু হয়েছিল সেটি আমরা বন্ধ করে দিয়েছি, কেননা তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে সাউন্ডের সমস্যা হচ্ছে। তোমরা এখন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি একটু কমেন্টে জানিয়ে দাও। তোমাদের কমেন্ট দেখা শেষ হলেই আমি আমাদের ক্লাসে আজকে চলে যাব, এবং সেই সাথে তোমরা জানাতে ভুলো না কে কোন জেলা থেকে ক্লাস করছো এবং কে কোন কলেজ থেকে ক্লাস করছো। তোমরা যদি সবকিছু ঠিক করে শুনতে পাও তাহলে কমেন্টে একটু জানিয়ে দাও। তোমাদের কনফার্মেশন পেলেই আজকে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। বর্ণা দেবনাথ লিখেছে হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। ফাহিম লিখেছে কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি ভাইয়া, তুমি ভালো আছো? আরাফাত লিখেছে ক্লিয়ার। হ্যাঁ, তাহলে মোটামুটি তোমরা সবাই যেহেতু শুনতে পাচ্ছ, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দেই। আমরা ছবিতে নিউটনের একটি ছবি দেখতে পাচ্ছিলাম। আমাদের মহাকর্ষে সূত্রের যিনি জনক তিনি হচ্ছেন স্যার আইজাক নিউটন, এবং আমরা মহাকর্ষ সূত্রের আবিষ্কার গল্প যেটি রয়েছে সেটি মূলত সকলেই জানি। তাও আমি খুব সংক্ষেপে বলে নিচ্ছি, কেননা আমাদের আজকের ক্লাসে কিন্তু অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করতে হবে। সেটি হচ্ছে গিয়ে নিউটন সাহেব একদিন একটি আপেল বাগানে বসেছিলেন এবং আপেল গাছের নিচে বসে তিনি একটি বই পড়ছিলেন। হঠাৎ করে তার মাথায় একটি আপেল এসে পড়লো, এবং সেই সময় নিউটন সাহেব চিন্তা করলেন যে আপেলটা কেন তার মাথায় এসেই পড়লো, আপেলটা ডানে কিংবা বামে কেন গেল না, কিংবা আপেলটা সোজা আকাশের দিকে কেন উড়ে গেল না। এই সকল বস্তু নিয়ে চিন্তা করতে করতেই আমাদের নিউটন সাহেব মহাকর্ষের সূত্রটির ধারণা দিয়ে গেলেন। আজকে চলো আমরা সেই বিষয়টি নিয়েই আলোচনা করি। তোমরা স্ক্রিনে দুইটি বল দেখতে পাচ্ছ। আমার মনে হয় তোমরা মহাকর্ষের সূত্রটি সবাই জানো। আমি তোমাদের সুবিধার জন্য জিনিসটি আরো একবার রিপিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে m1 ভরের একটি বস্তু রয়েছে এবং এখানে m2 ভরের একটি বস্তু রয়েছে। আমাদের মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণা, সেটি হতে পারে গ্রহ, উপগ্রহ, কিংবা সেটি হতে পারে সামান্য বই খাতা, এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করছে, এবং এই আকর্ষণ কতগুলো সূত্র কিংবা কতগুলো নিয়ম মেনে চলে। আমরা যদি সেই সূত্রগুলো দেখতে চাই তাহলে আমরা বলতে পারি যে এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের সমানুপাতিক, কিংবা আমি যদি বলি যে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে আমার যদি কোনো একটি বস্তুর ভর বেশি হয় তাহলে ওই বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণও বেশি হবে। যদি বস্তুদ্বয়ের মধ্যে ভর কম হয় তাহলে আকর্ষণ বলের মানও কম হবে। তাহলে আমাদের যে প্রথম লটি ছিল সেটি হচ্ছে গিয়ে কোনো বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে যদি বস্তুদ্বয়ের ভর বেশি হয় তাহলে আকর্ষণ বলের মানও বেশি হবে। এখন আমাদের সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো, শুধু কিন্তু দূরত্বের ব্যস্তানুপাতিক না, আমাদের যে দূরত্বটা রয়েছে সেটির বর্গ করলে যে রাশিটি আমরা পাবো সেটির ব্যস্তানুপাতিক। তার মানে আমাদের এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এই দুইটি সূত্রকে যদি কম্বাইন করি তাহলে আমরা লিখতে পারি এফ is proportional to m1 m2 divided by r square। এখন আমরা সকলেই জানি যে আমরা যদি প্রপোর্শনাল সাইন উঠিয়ে দিয়ে সমান চিহ্ন আনতে চাই তাহলে কিন্তু আমাদের একটি সমানুপাতিক ধ্রুবক আনা লাগে। এই সমানুপাতিক ধ্রুবকটি হলো জি। তার মানে আমরা এখানে যে কাজটি করেছি সেটি হচ্ছে প্রপোর্শনাল সাইনটিকে উঠিয়ে দিয়ে একটি সমানুপাতিক ধ্রুবক এনেছি। তাহলে আমরা একটি ইকুয়েশন পেয়ে যাচ্ছি, এবং ইকুয়েশনটি হচ্ছে জি m1 ইন্টু m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা মূলত সকলেই নিউটনের যে মহাকর্ষ সূত্র রয়েছে সেটি সম্পর্কে ধারণা পাই। এখন তোমাদের কাছে আমার একটি ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে, সেটি হচ্ছে গিয়ে ধরো তোমার দুইটা হাত তুমি যদি পরস্পর হতে 1 মিটার দূরে স্থাপন করো
তাহলেও তো একটি অপরকে আকর্ষণ করছে। তার মানে তোমার একটা হাত আরেকটা হাতকে আকর্ষণ করছে। তোমরা কি কেউ আমাকে বলতে পারো যে দুইটা হাত তুমি যদিও বা 1 মিটার দূরে পরস্পর হতে স্থাপন করছো, কিন্তু তুমি কার্যত কোনো আকর্ষণ বল কেন অনুভব করছো না? আমি প্রশ্নটা আবার বলছি। আমাদের প্রশ্নটি হলো যে ধরো দুইটি বস্তু রয়েছে যেটি পরস্পর হতে 1 মিটার দূরে স্থাপিত। এখন সেই দুটি বস্তু কেন একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে না আকর্ষণ বলের কারণে? আমি তোমাদের অ্যান্সারের জন্য অপেক্ষা করছি। তোমাদের অ্যান্সার পাওয়া মাত্রই আমি কোশ্চেনটির উত্তর করার চেষ্টা করব। আমি এখন পর্যন্ত তোমাদের মাঝে কোনো সঠিক উত্তর পাইনি। আমি সঠিক উত্তরের খোঁজার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে চলো আমি অ্যান্সারটি বলে দেই। ধরো এখানে M1 যে বলটা রয়েছে সেই বলের মান হচ্ছে সেই বলের ভর হচ্ছে গিয়ে 1 কেজি। তার মানে M1 সমান সমান যদি 1 কেজি হয়, তাহলে আমি ধরে নেই M2 এর মানও 1 কেজি। মানে দুইটা বস্তু একই আকার আয়তনের এবং তাদের ভর সেম, তাহলে M2 সমান সমান আমি বলতে পারি 1 কেজি। এবং এদের মধ্যে যদি দূরত্ব হয় 1 মিটার, তাহলে আমরা সমীকরণে কি পাচ্ছি? আমরা M1 এর জায়গায় 1 লিখলাম, M2 এর জায়গায় 1 লিখলাম, এবং যেহেতু এদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, তাহলে আমরা আর স্কোয়ারের জায়গায় 1 লিখলাম। তাহলে দেখো আমাদের এই দুইটি বলের মধ্যে আকর্ষণ বলের মান হচ্ছে কিন্তু F সমান সমান G। আর আমরা জানি G এর মান হচ্ছে গিয়ে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তার মানে দুইটি বস্তু যদি প্রত্যেকটির ভর 1 কেজি হয় এবং তারা যদি পরস্পর হতে 1 মিটার দূরে স্থাপন করে, তাহলেও কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বলের মান কাজ করে। কিন্তু এই আকর্ষণ বলের মান এত নগণ্য হওয়ার কারণে তুমি বাস্তব জগতে যে বস্তুসমূহ রয়েছে সেগুলোর মধ্যে কার্যত কোনো আকর্ষণ বল অনুভব করো না। তাই তোমার দুইটি হাত তুমি যদি পরস্পর হতে 1 মিটার দূরে স্থাপন করো, শুধুমাত্র সেই দুটি হাতের ভিতরে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন বল কাজ করছে। আর এই বলের মান খুব নগণ্য জন্য তুমি কার্যত পক্ষে কোনো আকর্ষণ বলের মান অনুভব করো না। তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো। সুচি অ্যান্সার দিয়েছে, আরাফাত অ্যান্সার দিয়েছে, শাহরিয়ার অ্যান্সার দিয়েছে। শাহরিয়ার তুমি লিখেছো স্মল জি লো। না ভাইয়া, এটা কিন্তু ক্যাপিটাল জি লিখতে হবে। স্মল জি আর ক্যাপিটাল জি এর মধ্যে পার্থক্য রয়েছে। আশা করছি তোমরা সবাই মোটামুটি এই ধারণাটি সম্পর্কে অবগত ছিলে, কিন্তু এক্সপ্লেনেশনের কারণে এবং এই ইকুয়েশনে মান বসানোর কারণে তোমাদের যে কনসেপ্ট ছিল সেটি একটু হলেও ক্লিয়ার হয়েছে। তো আমরা আমাদের যে নেক্সট টপিক রয়েছে সেই নেক্সট টপিকে চলে যাচ্ছি। এবার আমরা যে জিনিসটি নিয়ে পড়াশোনা করব সেটি হচ্ছে গিয়ে অভিকর্ষজ ত্বরণ, বা আমরা যেটিকে বলছি স্মল জি। এখন অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? আমরা একটু আগে শিখে আসলাম যে দুইটি বস্তুর মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করছে। এখন এই দুইটি বস্তুর মধ্যে একটি যদি হয় পৃথিবী, তাহলে আমরা যে আকর্ষণ বল পাবো সেটিকে বলা হচ্ছে অভিকর্ষজ বল। তার মানে এ মহাজাগতিক যে কোনো দুইটি বস্তু যদি হয়, যেমন যদি সূর্য আর মঙ্গল গ্রহের মধ্যে আকর্ষণ বলের মান বের করতে বলে, সেটি কিন্তু আমাদের হচ্ছে মহাকর্ষ বল। কিন্তু পৃথিবী আর অন্য যে কোনো একটি বস্তুর মধ্যে যদি আমাদের আকর্ষণ বলের মান বের করতে হয়, সেটি কিন্তু হবে অভিকর্ষজ বল। তার মানে দুইটি বস্তুর মধ্যে যদি একটি হয় পৃথিবী, তার মানে একটি যদি হয় আর্থ, তাহলে আমার সেই বলটি হয়ে যাবে অভিকর্ষজ বল। অন্য সকল ক্ষেত্রে সেটি হবে হচ্ছে মহাকর্ষ বল। তাহলে চলো আমরা দেখে নেই যে আমরা এখানে যে প্রবলেমটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে গিয়ে আমাদের
পৃথিবীর ঘনত্ব নির্ণয় করতে হবে। আচ্ছা, শুরুতেই তোমাদের এই অঙ্কটি একটু কঠিন মনে হতে পারে, আমি আস্তে আস্তে এক্সপ্লেন করছি এবং তোমরা দেখো যে তোমরা জিনিসটি বুঝতে পারো নাকি। আমরা মহাকর্ষের সূত্র থেকে দেখে এসেছি যে মহাকর্ষ সূত্র এফ সমান সমান জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, কিংবা জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, এখন যেহেতু আমরা অভিকর্ষজ বল নিয়ে কাজ করছি, তাই এই দুইটা বস্তুর মধ্যে যে কোনো একটা অবশ্যই পৃথিবী হবে। তার মানে এই যে সূত্রটি রয়েছে সেখানে আমরা একটি পৃথিবী আনলাম, মানে পৃথিবীর ভর আনলাম। আর একটি যে বস্তু রয়েছে, ধরে নিচ্ছি এই আপেলটি, সেটির ভর এম, তাহলে আরেকটি বস্তুর ভর হবে এম, এবং এদের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিচ্ছি আর, তাহলে এটি হয়ে যাচ্ছে আর স্কোয়ার। দেখো, আমরা মহাকর্ষের যে সূত্রটি ছিল সেটিকেই কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তার মানে এখন দুইটি বস্তুর মধ্যে একটি যদি হয় পৃথিবী যার ভর হচ্ছে ক্যাপিটাল এম, এবং একটি বস্তু যদি হয় আপেল যার ভর হচ্ছে স্মল এম, তাহলে কিন্তু আমরা মহাকর্ষের সূত্র লিখতে পারি এফ সমান সমান জি স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আরেকটা জিনিস আমি কিন্তু বলতে পারি, যেহেতু আমরা জানি যে কোনো একটি বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করছে সেটি হচ্ছে গিয়ে তার ওজন, তাহলে আমরা কিন্তু বলতে পারি আমাদের এই টার্মটা হচ্ছে গিয়ে আপেলটার ওজন। কেননা কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করছে সেটি যদি ওজন হয়, তাহলে আমরা বলতে পারি এফ সমান সমান এম জি ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে দেখো, আমরা মহাকর্ষের সূত্র থেকেই কিন্তু এই সূত্রটি পেতে পারি, এবং আমরা জানি যে কোনো একটি বস্তুকে পৃথিবী যে যে বলে আকর্ষণ করছে সেটি হচ্ছে বস্তুর ভর, তাহলে এম ভরের কোন একটি বস্তুর ওজন হবে হচ্ছে গিয়ে এফ সমান সমান এম জি। তাহলে আমরা এই টার্মটা সমান সমান এম জি লিখতে পারি। আমরা উভয় পক্ষ থেকে যদি এম কাটাকাটি করে ফেলি, তাহলে কিন্তু আমরা জি সমান সমান পেয়ে যাই জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে কিন্তু সেটি লেখা হয়েছে। তার মানে অভিকর্ষজ ত্বরণ জি সমান সমান মহাকর্ষীয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ইনটু পৃথিবীর ভর ডিভাইডেড বাই ওই বস্তু থেকে পৃথিবীর মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেটির বর্গ। তাহলে আমরা এখান থেকে কিন্তু এই সূত্রটি পেয়ে যাচ্ছি। আমার ধারণা যে অভিকর্ষজ ত্বরণের সূত্রটি যেটি রয়েছে সেটি কোত্থেকে এলো আমরা সেটি বুঝতে পারলাম। এখন আমরা সূত্রটাকে আরেকটু ডেভেলপ করি। আমরা জানি একক আয়তনে ভর হচ্ছে গিয়ে কোনো বস্তুর ঘনত্ব। তার মানে আমরা বলতে পারি রো সমান সমান এম ডিভাইডেড বাই ভি। আমি একটু আগে বললাম কোনো বস্তুর একক আয়তনের ভরই হচ্ছে গিয়ে তার ঘনত্ব। তার মানে আমি যদি ভি সমান সমান 1 বসাই, তাহলে রো সমান সমান এম হচ্ছে। তার মানে একক আয়তনে যে ভর সেটি হচ্ছে গিয়ে ঘনত্ব। তাহলে আমরা ভরের জায়গায় রো ইন্টু ভি লিখতে পারি। এখানে কিন্তু সেটাই করা হয়েছে, এম সমান সমান রো ভি লেখা হয়েছে। এবং তোমরা কিন্তু জানো যে কোন একটি গোলাকার বস্তুর আয়তন হচ্ছে গিয়ে 4/3 পাই আর কিউব। যদি এই গোলকটির ব্যাসার্ধ আর হয়, তাহলে এই গোলকটির আয়তন হচ্ছে গিয়ে 4/3 পাই আর কিউব। এটি কিন্তু আমরা সেই ছোট্টবেলায় শিখে এসেছি। আমাদের সাথে দেখতে পাচ্ছি রাতুল ভাইয়া জয়েন করেছে, আমাদের নতুন পদার্থবিজ্ঞানের চমৎকার ইনস্ট্রাক্টর ফারহান জয়েন করেছে। তোমরা ভাইয়াদেরকে হাই বলে দাও, আমি এরপরে তোমাদের অঙ্কটি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি দেখতে পেলাম যে আমি আয়তন সমান সমান 4/3 পাই আর কিউব লিখতে পারি। দেখো, নিচে রয়েছে আর স্কোয়ার, উপরে রয়েছে আর কিউব।
তাহলে আমি আর স্কোয়ার এখানে কেটে দিতে পারি, এখানে আর স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে কিন্তু থেকে যাচ্ছে আর। তাহলে দেখতেই পাচ্ছ যে স্মল জি সমান সমান 4/3 পাই জি রো ইন্টু আর। আমরা এরকম একটি ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি এখন জিনিসগুলোর মান বসিয়ে দেই, তাহলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে জি এর মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে। তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে তোমরা এখান থেকে একটু পক্ষান্তর করলেই দেখতে পাচ্ছ যে আমরা এরকম একটি রাশি পেয়ে যাচ্ছি। আমরা যদি এখন মান বসিয়ে দেই, তাহলেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উত্তরটি রয়েছে সেই উত্তরটি পেয়ে যাব। তোমাদের মধ্যে যদি কেউ এই পার্টটি বুঝতে না পারো, তাহলে আমাদের আগের লেকচারেই কিন্তু মানে আমাদের ঠিক আগের পেজেই কিন্তু জিনিসটি আমরা ব্যাখ্যা করে আসলাম। তার মানে জি সমান সমান জিএম বাই আর স্কোয়ার। এখানে এম এর মানটিকে আমরা যদি একটু ভেঙে ফেলি, তাহলে আমরা এরকম একটি রাশিমালা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের আগের পেজে আমি যদি যাই, তাহলে দেখতে পারো এখানে এম এর মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে এবং জি এর মান দেয়া আছে। আমাদেরকে শুধুমাত্র রো এর মান বের করতে হবে। দেখো, যেহেতু আমাদের সবকিছুর মান দেয়া রয়েছে, এম এর মান আমাদের দেয়া রয়েছে, আর এর মান দেয়া রয়েছে, আমরা এখান থেকে রো এর মান খুব সহজে বের করে ফেলতে পারবো। রো এর মান আসছে 5.5 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। আমি তোমাদেরকে সাজেশন দিব যে তোমরা এই মানটি একটু মুখস্থ করে ফেলো, কেননা দেখা গিয়েছে অনেক সময় আমাদের এই যে প্রশ্নটি রয়েছে যে পৃথিবীর ঘনত্ব কত, সেটি এমসিকিউ এর জন্য চলে আসে। আশা করছি তোমরা পৃথিবীর ঘনত্ব কত এই সম্পর্কিত যদি ম্যাথ আসে, সেটি খুব সহজেই করতে পারবে। তাহলে চলো আমরা এবার পরের টপিকে চলে যাই। আমরা এখানে যে জিনিসটি পড়বো সেটি হচ্ছে কি, আমাদের কিন্তু জি এর একটি আদর্শ মান রয়েছে এবং জি এর এই মানটি হচ্ছে গিয়ে 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে একটা কথা বলে রাখা দরকার, পৃথিবীর সব স্থানে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান সমান নয়। আমরা আজকের ক্লাসের একটি বড় অংশ জুড়ে অভিকর্ষজ মানের তারতম্য কেন হয় সেটি নিয়ে আলোচনা করব। কিন্তু যেহেতু পৃথিবীর সব জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান সমান নয়, সেহেতু আমাদেরকে একটি প্রমাণ মান ধরে নিতে হয়, যাতে আমরা আমাদের ক্যালকুলেশন গুলো খুব সহজে করতে পারি। এজন্য 45 ডিগ্রি সমুদ্র অক্ষাংশে মানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় 45 ডিগ্রি অক্ষাংশে জি এর যে মান রয়েছে সেটিকেই আমরা প্রমাণ মান হিসাবে ধরে নেই, যেটিকে আমরা বলছি 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এজন্যই তোমরা যখন কোনো অঙ্ক করো, কিংবা ইভেন আমরাও যখন কোনো অঙ্ক করি, তখন কিন্তু আমরা সাধারণত জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নেই। কিন্তু আমি আবারও বলছি, পৃথিবীর সব স্থানে কিন্তু জি এর মান সমান নয়, এবং আমরা আজকে পড়ব যে জি এর মান কি জন্য ভিন্ন হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে জি এর মান সব জায়গায় এক নয়, অবস্থান ভেদে জি এর মানের পরিবর্তন ঘটে। আচ্ছা, জি এর মানের তারতম্য কেন ঘটে, আমরা সেই বিষয়টি এখানে আলোচনা করব। আচ্ছা, জি এর মানের প্রথম যে কারণে তারতম্য হয় সেটি হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠের ভিতরেই জি এর মানের বিভিন্ন জায়গায় তারতম্য ঘটতে পারে, এবং ভূপৃষ্ঠ থেকে উপরে কিংবা নিচে, যেটিকে আমরা বলছি ভূপৃষ্ঠের বাইরে, জি এর মানের তারতম্য ঘটতে পারে। তার মানে ভূপৃষ্ঠের বাইরে উচ্চতর স্থানে, মানে ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থানে জি এর মানের পার্থক্য ঘটতে পারে। যেমন এটার যদি আমরা কোনো এক্সাম্পল দেখতে চাই, আমরা বলতে পারি পাহাড়ে জি এর মানের পার্থক্য ঘটতে পারে, পাহাড়ে জি এর মানের পরিবর্তন ঘটে। এবং ভূপৃষ্ঠ থেকে নিম্ন কোনো স্থানে, যেমন যদি কোনো খনি থাকে, সেখানেও জি এর মানের তারতম্য ঘটতে পারে। তার মানে আমরা এখানে বলতে পারি যে পৃথিবী থেকে উঁচু কোনো স্থানে জি এর মানের তারতম্য ঘটে, পৃথিবী থেকে নিম্নের কোনো স্থানে জি এর মানের পার্থক্য ঘটে। শুধু তাই নয়, ভূপৃষ্ঠের মধ্যেও স্থান ভেদে কিন্তু জি এর মানের পার্থক্য ঘটে। সেটি হচ্ছে গিয়ে ভিন্ন অক্ষাংশের জন্য জি এর মানের তারতম্য ঘটে। আমরা
আমাদের পরবর্তী আজকের লেকচারে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব যে জি এর মানের কেন তারতম্য ঘটে। আচ্ছা, আমরা প্রথমে যে জিনিসটি শিখব সেটি হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থানে জি এর মানের তারতম্য কেন ঘটে। এখানে আমরা কয়েকটি বিষয় তোমাদের বলে দিতে চাই। সেটি হচ্ছে গিয়ে, ধরে নাও এই অংশটি হচ্ছে গিয়ে পৃথিবীর কেন্দ্র এবং আমাদের পৃথিবীর সারফেস হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ। পৃথিবীর কেন্দ্র থেকে এই ভূপৃষ্ঠের দূরত্বকেই বলা হচ্ছে আর, যেটি রাফলি এস্টিমেট করা হয় ৬,৪০০ কিলোমিটার পর্যন্ত। আমাদের এই জিনিসটি কিন্তু মাথায় রাখা খুবই জরুরি, না হলে কিন্তু আমরা বিভিন্ন জিনিস গুলিয়ে ফেলতে পারি। আচ্ছা, ভূপৃষ্ঠের কেন্দ্র হতে আর মিটার দূরত্বে আমাদের ভূপৃষ্ঠ অবস্থিত। এখন এই ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোন স্থানে আমরা জি এর মান বের করতে চাই। আমরা আগের স্লাইডেই পড়ে এসেছি যে ভূপৃষ্ঠ থেকে উঁচু কিংবা নিচু কোনো স্থানে জি এর মানের পার্থক্য ঘটে। এখন আমরা দেখব যে কেন এই পার্থক্যটা ঘটে এবং এই পার্থক্যটা ঠিক কিরকম। আমরা প্রথমেই কিন্তু প্রমাণ করে এসেছি জি সমান সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। সেটি কিন্তু ভূপৃষ্ঠের জন্য, তার মানে এই পয়েন্টের জন্য আমাদের এই সূত্রটি খাটতেছে। তাহলে যদি আর দূরত্ব না হয়ে, তার মানে এই আর দূরত্ব না হয়ে আর দূরত্ব থেকেও এইচ মিটার উঁচু হয়, তাহলে আমরা এখানে আর এর জায়গায় আর প্লাস এইচ বসাবো। তাহলেই কিন্তু আমরা যদি এই আর এর জায়গায় আর প্লাস এইচ বসিয়ে দেই, তাহলেই কিন্তু আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আমাদের অভিকর্ষজ ত্বরণের মান কত সেটি কিন্তু বের করতে পারবো। তার মানে এই ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, তার মানে যে স্থানে আমরা অভিকর্ষজ ত্বরণের মান জি আপ দিয়ে ডিনোট করছি, সেখানে আমরা বলতে পারি জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এখন এই সমীকরণ 2 কে সমীকরণ 1 দিয়ে ভাগ করি, তার মানে আমরা যদি জি আপ ডিভাইডেড বাই জি করি, তাহলে আমরা কি পাবো? দেখো, আমরা যদি 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার পাবো। এখানে তোমাদের আমরা একটি ছোট্ট টিপ শিখিয়ে দেই। সেটা হচ্ছে গিয়ে, দেখো এখানে জি আছে উপরে, তার মানে আমরা যদি এখানে জি এর নিচে একটা এক কল্পনা করি, আমরা ইজিলি এক কল্পনা করতে পারি, এখানে আমাদের কোনো সমস্যা হয় না। দেখো এখানে জি আছে উপরে কিন্তু আরটা আছে নিচে, কারণ এই দুইটার মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান। যত দূরত্ব বাড়ে অভিকর্ষজ ত্বরণের মান কমে, তার মানে জি উপরে থাকলে আর নিচে থাকবে। ঠিক একইভাবে দেখো এখানে জি যেহেতু জি আপ যেহেতু উপরে আছে, এই জি এর সাথে সংশ্লিষ্ট আরটা থাকবে নিচে, এবং জি আপের সাথে সংশ্লিষ্ট আর হচ্ছে গিয়ে আর প্লাস এইচ, এবং যেহেতু শুধু জি নিচে আছে, এই শুধু জি এর সাথে সংশ্লিষ্ট আরটা থাকবে উপরে। আমরা কিন্তু এই ছোট্ট ট্রিকটা জানলে খুব সহজে আমাদের এমসিকিউ যেটি আছে সেটি কিন্তু আমরা সহজেই সলভ করে ফেলতে পারবো। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, আমার কিন্তু খুব এই জিনিসটা নিয়ে সময় ব্যয় করতে হতো যে আচ্ছা এখানে আর নিচে আছে, ভাগ করার পর আরটা নিচে যাবে নাকি উপরে যাবে। আমরা কিন্তু এই জিনিসটি যদি একটু মাথায় রাখি, তাহলে কিন্তু সহজেই আমরা সমস্যাটা সমাধান করে ফেলতে পারবো। যেহেতু এখানে জি উপরে আছে আর আর নিচে আছে, তাই এই জি উপরে থাকলে আর থাকবে নিচে, এই জি যদি নিচে থাকে আর থাকবে উপরে। দেখো এখানে কিন্তু সেই ঘটনাটি ঘটছে, জি আছে নিচে, এই জি এর সাথে সংশ্লিষ্ট আর আছে উপরে, জি আপ আছে উপরে, এই আপের সাথে সংশ্লিষ্ট আরটা আছে নিচে। এখন আমরা এখানে যে কাজটি করেছি সেটি হচ্ছে গিয়ে আমরা আর স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করেছি। এখন আর স্কোয়ার দিয়ে আমি যদি উপরে উভয় পক্ষকে ভাগ করে ফেলি, তাহলে কিন্তু এখানে এই রাশিটি চলে আসে, এবং আমরা এইটিকে কিন্তু লিখতে পারি 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2, বা আমরা এখানে 1 - 2h বাই আর লিখতে পারি। আমরা কিন্তু ম্যাথে যদি এটিকে বিস্তৃত করি, তাহলে
ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে আমরা যদি এটিকে বিস্তৃত করি, যেটি হয় ওয়ান প্লাস এন এক্স প্লাস এন এক্স স্কোয়ার, সেটি দ্বারা বিস্তৃত করলে কিন্তু খুব সহজেই আমরা এই রাশিটি পেয়ে ফেলতে পারি। কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ এইভাবে করতে না চাও, তাহলেও কিন্তু অঙ্কটি তোমরা করতে পারবে। তোমরা যদি শুধুমাত্র এই পর্যন্ত রেখে দাও তাহলেও কিন্তু হবে, তোমরা এই পার্টটি কিন্তু অপশনাল। কেউ যদি সূত্রটিকে একটু শর্ট করতে চাও তাদের জন্য এই অপশনাল পার্টটি। মূলত আমাদের মেইন যে পার্ট সেটি হচ্ছে গিয়ে জাস্ট একটা সমীকরণকে আর একটা সমীকরণ দিয়ে ভাগ করে দিলেই হবে। কেননা দেখো, এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করি, এই পার্টের ভিতরে আমরা কিন্তু ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান জানি। আমাদেরকে যদি কোনো একটি উচ্চতা বলে দেয়, আমরা এইচ এর মান জানি, আর আমাদের পৃথিবীর ব্যাসার্ধ তো কনস্ট্যান্ট, তাহলে কিন্তু আমরা খুব সহজেই জি আপ বের করে ফেলতে পারবো। তোমাদের মধ্যে কেউ যদি এই পার্টটি মনে রাখতে না চাও তারও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু এই পার্টটি মনে রাখতেই হবে। এবং এই পার্টটি মনে রাখার কিন্তু নিয়ম আমি তোমাদের বলে দিলাম, জাস্ট একটি সমীকরণকে মানে এই 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন তোমাদের জন্য একটি ম্যাথ, সেটি হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় উঠলে কোন বস্তুর ওজন আদি ওজনের অর্ধেক হবে। আমাদের প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় উঠলে কোন বস্তুর ওজন আদি ওজনের অর্ধেক হবে। এখানে ঋত্বিক দেব একটি প্রশ্ন করেছে, ভাইয়া দুইটি সমীকরণে মানের পার্থক্য কেমন হবে? ভাইয়া দুইটি সমীকরণ দিয়ে অঙ্কটি তুমি যদি সলভ করো, দুইটি সমীকরণ দিয়ে সলভ করলেই মান একদম কাছাকাছি পাবা। কেননা দুইটি সেকেন্ড যে পার্টটি রয়েছে এটি হচ্ছে গিয়ে একটু অ্যাপ্রক্সিমেট একটা সমীকরণ, যেটি 100% অ্যাকুরেট রেজাল্ট দেবে না, কিন্তু তোমাকে যে রেজাল্টটি দিবে সেটি যথেষ্ট কাছাকাছি হবে, যেটির জন্য তোমাদের কোনো মার্ক কাটা যাবে না। তোমরা চাইলে শুধু এই পার্টটিও রাখতে পারো, কিংবা কেউ যদি চাও এই শুধু এই পার্টটি মনে রাখবে সেও মনে রাখতে পারো, দুইটি ঠিক। মানের যে সামান্য পার্থক্য হবে সেটি কোনো ম্যাটার করবে না, কেননা খুবই সামান্য পার্থক্য হবে। দেখো তোমাদের সামনে কিন্তু একটি ম্যাথ দেয়া রয়েছে, যেটি হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় উঠলে কোনো বস্তুর ওজন আদি ওজনের অর্ধেক হবে। আচ্ছা, ধরে নেই আমরা ভূপৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় উঠি তাহলে আমাদের আদি ওজনের অর্ধেক হবে। তার মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ওজন যদি ডাব্লিউ আপ হয়, তাহলে ডাব্লিউ আপের ওজন হচ্ছে গিয়ে আদি ওজনের অর্ধেক। যেহেতু আমরা জানি ডাব্লিউ সমান সমান এম জি, এবং আমরা জানি সবসময় ভর কিন্তু কনস্ট্যান্ট থাকে, তাইলে ডাব্লিউর সাথে জি এর সম্পর্ক আছে। তার মানে ডাব্লিউ আপ সমান সমান যদি ডাব্লিউ বাই 2 হয়, তাহলে জি আপ সমান সমান জি বাই 2 হবে, কেননা এম তো কনস্ট্যান্ট, এখানে এম এর কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা লিখতে পারি জি আপ ডিভাইডেড বাই জি সমান সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন দেখো এখানে আছে জি আপ সমান সমান জি বাই 2, তার মানে জি আপ সমান সমান জি ডিভাইডেড বাই 2। এখান থেকে কিন্তু আমরা বলতে পারি জি আপ ডিভাইডেড বাই জি সমান সমান 1/2। এখানে এই জিটিকে কিন্তু আমি জাস্ট নিচে নিয়ে আসছি, তাহলে দেখো এই পার্টটি এর মান কিন্তু আমরা বলতে পারি হাফ। এখন আমি যদি উভয় পক্ষে বর্গমূল করে দেই, তাহলে এখানে লিখতে পারি 1/√2। তাহলে এখানেও বর্গমূল করলে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হয়ে যাবে। এখন আমি যদি জাস্ট সিম্পল পক্ষান্তর করে আর গুণন করে দেই, তাহলে আমরা এই অঙ্কটির সমাধান করে ফেলতে পারবো। আমি কিন্তু এখনো তোমাদের কোনো অ্যান্সার পাইনি। সূচি লিখেছে 3.2 ইন্টু 10⁶। দেখে নেই আমাদের অ্যান্সারটি কত। না, আমাদের অ্যান্সারটি কিন্তু 3.2 ইন্টু 10⁶ হচ্ছে না। আমাদের অ্যান্সারটি হচ্ছে গিয়ে 2
2.65 into 10 to the power 6 মিটার। আমাদের একজন লিখেছে 2650.96। সিয়ামুল তুমি কিন্তু একটু ভুল করছো ভাইয়া, এটা কিন্তু 2650 হবে না, তুমি অনেকগুলা শূন্য কেটে ফেলছো, শূন্যটা একটু ঠিক করে ফেলো। 0.414 তৃপ্তি ভৌমিক লিখেছে 0.414 মিটার। না তৃপ্তি, তুমি কিন্তু অ্যান্সারটা প্রায় দিয়ে ফেলেছিলে, অ্যান্সারটা হচ্ছে 0.414 ইন্টু আর। তুমি যদি আর দিয়ে গুণ না করো তাহলে কিন্তু তোমার অঙ্কটি ভুল চলে যাবে। তাহলে আমরা দেখতে পারলাম যে ভূপৃষ্ঠ হতে আমি যদি 2.65 ইন্টু 10 টু দি পাওয়ার 6 উচ্চতায় উঠি তাহলে বস্তুর ওজন আদি ওজনের অর্ধেক হবে। আচ্ছা, আমাদের প্রথম সঠিক উত্তর দিয়েছে আমি দেখতে পাচ্ছি ঋত্বিক দেব। আমরা ঋত্বিকের নামটি লিখে ফেলি। আমাদের প্রথম সঠিক উত্তর দিয়েছে ঋত্বিক দেব। ঋত্বিক, তোমাকে কংগ্রাচুলেশন। আশা করছি তোমরা আমাদের ক্লাসে যারা যারা আছো তোমরা পরের অঙ্কের অ্যান্সার গুলো ঠিক করে দিয়ে ফেলবে। সিয়ামুল লিখেছে আমি মিটার আর কিলোমিটার গুলাই ফেলছি। ভাইয়া এখানেই তো সমস্যাটা, মিটার আর কিলোমিটার কিন্তু কখনোই গুলানো যাবে না, গুলিয়ে ফেললে কিন্তু তোমার নাম্বারটাও গুলিয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যে জিনিসটি দেখবো সেটি হচ্ছে এর আগের অঙ্কে আমরা দেখলাম ভূপৃষ্ঠ থেকে উঁচুতে উঠলে অভিকর্ষজ ত্বরণের মানের কি পার্থক্য ঘটে। এবার আমরা দেখব ভূপৃষ্ঠ থেকে যদি নিচে যাই তাহলে অভিকর্ষজ মানের কি পার্থক্য ঘটে। আচ্ছা, ধরো আমাদের পৃথিবী একটি সুষম গোলক, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আমরা কিন্তু বলতে পারি এই গোলকের যে আয়তন সেটি হচ্ছে গিয়ে 4/3 পাই আর কিউব, এবং আমরা এখানে ভর সমান সমান যদি রো ইন্টু ভি লিখি এবং এরপরে আমরা যদি ভি এর মান বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা এরকম একটি সমীকরণ পাই। এটি কিন্তু আমরা আজকে আমাদের ক্লাসের প্রথম ভাগেই এই জিনিসটি পড়ে এসেছি। আমি কিন্তু আশা করছি তোমরা সবাই এই জিনিসটি মনে রেখেছো, কেননা এই রাশিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা যে জিনিসটি চিন্তা করলাম সেটা হচ্ছে আমরা ভূপৃষ্ঠ হতে এই উচ্চতা নিচে আরেকটা গোলক চিন্তা করলাম, সুষম গোলক, যেটিকে আমরা ধরে নিলাম যেটির ভর হচ্ছে গিয়ে এম প্রাইম। দেখো আমাদের পৃথিবী যার ভর হচ্ছে গিয়ে এম, যার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর, তাহলে এই গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আমি যদি এই ইকুয়েশনে এম এর জায়গায় রো ভি বসাই আর ভি সমান সমান 4/3 পাই আর কিউব বসিয়ে দেই তাহলে কিন্তু আমি এই ইকুয়েশনটা পাচ্ছি। এখন আমি ধরে নিচ্ছি ভূপৃষ্ঠ হতে এই উচ্চতা নিচে আরো একটি গোলক রয়েছে। এখন এই গোলকের ভর আমি ধরে নিলাম এম প্রাইম, তাহলে এই গোলকের কত হবে, ব্যাসার্ধ কত হবে? এই গোলকের ব্যাসার্ধ হবে, টোটালটা যদি এইচ হয়, তার মানে দেখো এই টোটালটা যদি টোটালটা যদি আর হয়, এইচ উচ্চতা নিচে, তাহলে এইটুকু বাদ দিতে হবে। তাহলে টোটাল আর থেকে আমি যদি এই এইচটা বাদ দেই তাহলে এই গোলকের ব্যাসার্ধ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর মাইনাস এইচ। তাহলে এই আমরা যদি এই সূত্রের সাথে মিলাই তাহলে কিন্তু দেখতে পারি, দেখো এখানে ব্যাসার্ধ ছিল আর, যেহেতু এই গোলকের ব্যাসার্ধ আর মাইনাস এইচ, তাই এখানে আর এর জায়গায় আর মাইনাস এইচ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি? আচ্ছা দেখো, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমি তোমাদের জন্য আরেকটু ভেঙে বলে দেই। আমরা জানি জি সমান সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এম সমান সমান রো ভি, আর ভি সমান সমান 4/3 পাই আর কিউব। এখন দেখো এই আর এর জায়গায় তোমরা কিন্তু আর মাইনাস এইচ বসাবে ভিতরের গোলকের জন্য। তোমরা কিন্তু জিনিসটা গুলাই ফেলো না, গুলাই ফেললে কিন্তু সিয়ামুলের মতো তোমরা যদি গুলাই ফেলো তাহলে কিন্তু এখানেও ডাব্বা মারবা। দেখো সূত্রটা কিন্তু ভালো করে বুঝে নাও, এখানে ব্যাসার্ধের জায়গায় কিন্তু আর মাইনাস এইচ বসাতে হবে। তাহলে আমরা যদি আর এর জায়গায় আর মাইনাস এইচ বসাই
তাহলে কাটাকাটি করার পর আমরা এরকম একটি সূত্র পাই। দেখো এই সূত্রের সাথে এই সূত্রের কিন্তু হুবহু মিল রয়েছে, জাস্ট এখানে আর, এখানে আর মাইনাস এইচ, কেননা আমার ভিতরের গোলকের ব্যাসার্ধ ছিল আর মাইনাস এইচ। রাকিব সুলতান রিকি লিখেছে লিখা ভালো না। ভাইয়া এক্সট্রিমলি সরি, আমি কিন্তু মাউস দিয়ে লেখার চেষ্টা করছি, এর জন্য আমার হাতের লেখা একটু খারাপ হচ্ছে। বাস্তবিক পক্ষে আমার হাতের লেখা এতটা খারাপ না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, কিন্তু মাউস দিয়ে আমি আসলে লিখতে পারি না, এটার জন্য আমার একটু লেখাটা খারাপ হচ্ছে। আশা করছি তুমি আমাকে মাফ করে দিবা। আচ্ছা, এখন এই 2 নাম্বার সমীকরণকে আমি যদি 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই, দেখো আগের কথাটা আমরা যদি মনে রাখতে পারি, দেখো এখানে জি এর ক্ষেত্রে 4/3 পাই 0 এই পার্টটা কিন্তু কমন আছে, এবং এখানেও এই পার্টটা কমন আছে, তাহলে কিন্তু আমরা দুইটা থেকেই এই পার্টটাও কেটে দিতে পারি, এই পার্টটাও কেটে দিতে পারি। যেহেতু এখানে জি এর সাথে আর আছে, তার মানে জিও উপরে আছে আরও উপরে আছে, তাহলে এখানে যদি জি নিচে থাকে আরো নিচে থাকবে, আর জি যদি উপরে থাকে আরো উপরে থাকবে। এই যে একটু আগে যে জিনিসটি একটু আগে আমরা যে ক্লাসটি শিখে এসেছি, সরি যে জিনিসটি পড়ে এসেছি, সেটা কিন্তু আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারলাম, এবং আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই জিনিসটা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ দেই, তাহলে আমরা এরকম একটি রাশিমালা পাবো, এবং এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। আমরা এই যে ইকুয়েশনটা আছে, এই যে ফাংশনটা আছে, এটাকে জাস্ট একটু ভেঙে লিখলাম। তাহলে আর আর কাটা গেলে এখানে থাকতেছে 1, আর এখানে থাকতেছে এইচ ডিভাইডেড বাই আর। তাহলে দেখো আমরা কিন্তু পৃথিবী থেকে নিচে নামলে জি এর মানের কি পার্থক্য হবে সেটিও দেখে ফেললাম, এবং আমাদের রাশিমালাটা হচ্ছে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে চলো এবার আমরা অঙ্কটা করে ফেলি। আমাদের অঙ্কটা দেয়া আছে হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় নামলে কোন বস্তুর ওজন আদি ওজনের অর্ধেক হবে। তার মানে আমি কিন্তু তোমাকে সূত্রটা লিখে দিচ্ছি, জি ডাউন ডিভাইডেড বাই জি সমান সমান 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। আমাকে বলতে হবে ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় নামলে কোন বস্তুর ওজন আদি ওজনের অর্ধেক হবে। এবার কিন্তু আমি অঙ্কটা ঠিক করে করে দেব না, আমি কিন্তু তোমাদের জন্য ওয়েট করছি যে তোমরা কখন এই অ্যান্সারটা দিতে পারবা। এই অ্যান্সারটা দিলেই এরপরে আমি তোমাদের অঙ্কটা বুঝাই দিব। হিমেল গোস্বামী লিখেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাব্বা, ইজ ইট আ হেক্সাডেসিমাল নাম্বার? নো ভাইয়া, ইটস নট আ হেক্সাডেসিমাল নাম্বার। এটার মানে হচ্ছে তুমি যখন কোনো ভুল করো অঙ্কে, তুমি কিন্তু জিরো পাও, জিরোকে আমি অনেক সময় মজা করে ডাব্বা বলি। আচ্ছা, অনেক মজা করা হলো, চলো এবার আমরা আবার অঙ্কে ফিরে আসি। আমাদের অঙ্কের প্রশ্নটা ছিল ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় নামলে কোন বস্তুর ওজন আদি ওজনের অর্ধেক হবে। আচ্ছা, তাহলে চলো এবার অঙ্কটা করতে থাকি। ধরে নেই এইচ গভীরতায় নামলে কোন বস্তুর ওজন তার আদি ওজনের অর্ধেক হবে, এবং আমরা দেখে এসেছি যেহেতু বস্তুর ভর হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, তাই ডাব্লু ডাউন সমান সমান যদি W/2 হয়, জি ডাউন সমান সমান G/2 হবে। তাইলে আমরা বলতে পারি জি ডি ডিভাইডেড বাই জি সমান সমান হাফ। এবং ঠিক একইভাবে আমরা যদি অঙ্কটা করে ফেলি, তাহলে কিন্তু দেখতে পাবে যে আমাদের অঙ্কের অ্যান্সারটা আসতেছে হচ্ছে গিয়ে হাফ ইন্টু আর। এখন পৃথিবীর ব্যাসার্ধ যদি হয় 6400 কিলোমিটার বা 6.4 ইন্টু 10⁶ মিটার, তাহলে আমাদের উচ্চতাটা হবে হাফ ইন্টু আর। তোমরা কিন্তু এই পার্টটা ক্যালকুলেটর ছাড়াই করতে পারো। দেখো এই 10⁶ এর কথাটা ভুলে যাও, মনে করো 6.4 আছে। এখন 6.4 এটাকে তোমরা কিন্তু খুব সহজেই 2 দিয়ে ভাগ করতে পারো।
6.4 বা 64কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার আসতেছে 32। তাহলে 6.2 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে আমার 3.2, আর 10⁶ বাকি আছে। দেখো আমাদের এই টাইপের ম্যাথগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। কেননা আমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো ক্যালকুলেটর আমাদেরকে দেয়া হবে না। যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কথা বলি, তখন কিন্তু আমাদের এই যে ম্যাথগুলো রয়েছে এই মেন্টাল ম্যাথগুলো করে ফেলতে হবে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। এবার দেখি সঠিক উত্তরটি কে দিলা। সিয়াম সঠিক উত্তর দিয়েছো, ফেরদৌসী রূপা সঠিক উত্তর দিয়েছো, ঋত্বিক সঠিক উত্তর দিয়েছো, স্বর্ণা সঠিক উত্তর দিয়েছো। তুর্য কিন্তু তুমি সঠিক উত্তর ভাই দিতে পারোনি, তুমি লিখেছো 3.2 ইন্টু 10⁵ না ভাই, অ্যান্সারটা হবে 3.2 ইন্টু 10⁶। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক উত্তর দিয়েছে সিয়াম। আমাদের সঠিক উত্তর দিয়েছে এরপরে হচ্ছে গিয়ে রূপা, এবং এরপরে আমাদের সঠিক উত্তর দিয়েছে স্বর্ণা। আচ্ছা, কংগ্রাচুলেশন তোমাদের। এবারে চলো আমরা এর পরের অঙ্কটা করে ফেলি। এবারে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে সরল দোলক নিয়ে। সরল দোলক দেখলে তোমরা হয়তো অনেকে ভয় পেতে পারো, কিংবা সরল দোলকের ম্যাথ দেখলে অনেকে হয়তো অ্যাভয়েড করার চেষ্টা করো। সরল দোলক কিন্তু কঠিন কিছু না। আসো আজকে আমরা একটু সরল দোলকের সাহায্যে কিভাবে কোনো পাহাড়ের উচ্চতা মাপা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আচ্ছা, ফার্স্টে আমরা কতগুলো পরিচয় দেখে নেই। সরল দোলকে কোনো একটি সুতার সাহায্যে কোনো একটি বস্তুকে বেঁধে মুক্তভাবে দুলতে দেয়া হয়। যে কৌণিক অ্যাঙ্গেলে এই বস্তুটা ঘুরতে থাকে সেটিকে বলা হচ্ছে গিয়ে কৌণিক বিস্তার। যে পয়েন্ট থেকে এই সুতাটিকে ঝুলিয়ে দেয়া হয় সেটিকে বলা হচ্ছে ঝুলন বিন্দু। আর এই ঝুলন বিন্দু থেকে শুরু করে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। এখন দেখো, তোমাকে যদি কখনো বলা হয় সুতার দৈর্ঘ্য এল আর এই বব এটির ব্যাসার্ধ হচ্ছে গিয়ে স্মল আর, তাহলে তোমরা একটু বলো তো যে কার্যকারী দৈর্ঘ্যটা কত হবে। আচ্ছা, বব কি? বব হচ্ছে গিয়ে যে বস্তুটাকে সরল দোলকের মানে সুতার সাহায্যে ঝুলানো হয় সেই বস্তুটাকেই বলা হচ্ছে গিয়ে বব। আচ্ছা, আমি তোমাদের অ্যান্সারের জন্য একটু ওয়েট করছি। আমার প্রশ্নটি হচ্ছে, এই সুতার দৈর্ঘ্য যদি হয় এল এবং যে বব আছে এইটার দৈর্ঘ্য যদি হয় স্মল আর, তাহলে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে কার্যকারী দৈর্ঘ্য এল সমান সমান কত হবে। সিয়ামুল লিখেছে, হিমেল লিখেছে, রাকিব লিখেছে। হিমেল মনে হয় আমার উপর একটু রাগ করেছিল, কেননা হিমেল মনে হয় আগের প্রশ্নের উত্তর দিতে পেরেছিল, কিন্তু তার আগেই আমি আগের প্রশ্ন থেকে সরে এসেছি। যেহেতু হিমেল এই প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছে, আমরা হিমেলের নামটি বোর্ডে লিখে ফেললাম। কংগ্রাচুলেশন হিমেল। হিমেলের সাথে হিমেলের আগে উত্তর দিয়েছিল সিয়ামুল। তোমাদেরকে সবাইকে কংগ্রাচুলেশন। আচ্ছা, তাহলে আমরা জিনিসটা ধরতে পারছি। আচ্ছা, এখন আমাদেরকে এই জিনিসটি একটা জিনিস মনে রাখতে হবে, এই যে থিটাটা আছে এই থিটার মান কিন্তু 4 ডিগ্রির কম হইতে হবে। যদি এই থিটার মান 4 ডিগ্রির থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু বস্তুটা আমাদের যে গতানুগতিক সূত্র সমূহ রয়েছে সেই সূত্রটা ফলো করে না। তার মানে কোনো একটা সরল দোলক হতে হলে আমাকে এই ববটাকে খুব কম কৌণিক বিস্তারে, যেটির মান হচ্ছে 4 ডিগ্রি এর কম, সেটিকে 4 ডিগ্রি এর কমে আমাদেরকে বস্তুটিকে মুক্তভাবে দুলতে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি সরল দোলক দুলছে। আমরা এখন দেখব সরল দোলকের সূত্র সমূহ কি কি, এবং সরল দোলকের সূত্রটা দেখলেই আমরা কিন্তু এই সরল দোলকের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। এবং তোমাদের হয়তো অনেকেরই এই প্রশ্নটা থাকতে পারে, সেটা হচ্ছে কি, আচ্ছা এই যে আমরা ফিজিক্সে এত সূত্র পড়তেছি,
আমরা বাস্তবে কোথায় কাজে লাগাবো এই সূত্রগুলো? আমরা আজকে এরকমই কিন্তু একটি জিনিস দেখতে পাবো যে আমরা এই সূত্রটাকে প্র্যাকটিক্যালি কিভাবে প্রয়োগ করতে পারবো। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমরা ক্লাসটিকে দেখতে পারবো। আচ্ছা, দেখো এখানে এই যে ছেদবিন্দুটি রয়েছে, এই ছেদবিন্দুটি হচ্ছে সাম্যাবস্থান। এই সাম্যাবস্থান থেকে ডানেও সরল দোলকটি দোলে এবং বামেও সরল দোলকটি দোলে। আচ্ছা, এবার আমাদের কিন্তু ওই যে একটু আগে যে বললাম, আমাদের কন্ডিশন কিন্তু বলে দেয়া আছে কৌণিক বিস্তার অল্প হতে হবে। তার মানে আমাদের কৌণিক বিস্তার লেস দেন ইকুয়াল টু 4 ডিগ্রি হতে হবে। এখন তোমরা হয়তোবা অনেকেই এই জিনিসটি জানো না, 4 ডিগ্রি এর জিনিসটা কি। তোমরা আজকে ক্লাসের পরে তোমাদের একটা কাজ থাকবে, তোমরা সাইন 1 থেকে 4 ডিগ্রি এর মান দেখবা ক্যালকুলেটরে, কজ 1 থেকে 4 ডিগ্রি এর মান দেখবা এবং ট্যান 1 থেকে 4 ডিগ্রি এর মান দেখবা। আমি কিন্তু আবার বলতেছি, ক্লাসের পরে করবা কিন্তু এটা। এখন ক্লাসের পরে তোমরা যখন এই জিনিসটা ক্যালকুলেটর দিয়ে করবা, তোমরা দেখতে পাবা সবগুলা মানে কিন্তু খুব কাছাকাছি থাকতেছে। এই মাহাত্ম্যটার জন্য কিন্তু আমাদের এই যে সূত্রগুলা আছে, এই সূত্রগুলা কিন্তু কৌণিক বিস্তার অল্পর জন্যই ব্যবহার করা হয়েছে। কৌণিক বিস্তার যখন বেশি হয়ে যাবে, তার মানে যদি 15 ডিগ্রি 20 ডিগ্রি হয়ে যায়, তখন কিন্তু এই সূত্রগুলা ঠিক করে ইউজ করা যাবে না। আচ্ছা চলো আজকে আমরা আর গল্প না করে সূত্রের দিকে চলে যাই। আমাদেরকে প্রথম সূত্রটি হচ্ছে গিয়ে সমকাল সূত্র। এটি হচ্ছে গিয়ে কোন একটি সরল দোলকের যদি কার্যকারী দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকে এবং অভিকর্ষজ ত্বরণ কনস্ট্যান্ট থাকে, তাহলে প্রতিটি দোলনের জন্য সমান 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 সময় লাগবে। তার মানে তুমি দুইটা সরল দোলক চিন্তা করো, এখানে একটা আছে, এরকমই আরেকটা সরল দোলক চিন্তা করো। এই দুইটা সরল দোলক যদি একই জায়গায় থেকে থাকে, তাহলে সরল দোলকের ববের ভর যাই হোক না কেন, তার মানে একটা বড় বব থাকুক আর একটা ছোট বব থাকুক, আমার কিন্তু দেখার বিষয় না, তাদের দোলনকাল সমান হবে। তার মানে যদি এল কনস্ট্যান্ট থাকে আর জি কনস্ট্যান্ট থাকে, তার মানে এল যদি কনস্ট্যান্ট থাকে, জি যদি কনস্ট্যান্ট থাকে, সমান সময় লাগবে। এটি হচ্ছে গিয়ে সমকাল সূত্র। আমাদেরকে এরপরে যে জিনিসটি হবে সেটি হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্রটি হচ্ছে গিয়ে সরল দোলকের যদি জি কনস্ট্যান্ট থাকে, তার মানে আমরা যদি কোনো একটি পার্টিকুলার স্থানে পরীক্ষা করি, তাহলে সরল দোলকের দোলনকাল তার কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, দোলনকাল মানে কি? এই টি কে বলা হচ্ছে দোলনকাল। দোলনকালের ছোট্ট একটা ডেফিনেশন আমরা দেই। আচ্ছা দেখো, এখানে ডান পাশে এই বস্তুটা কি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসতেছে না? দেখো, এখান থেকে আসার পর সে এইদিকে যাচ্ছে, আবার এইদিকে আসতেছে। কোনো একটা বস্তু যখন এইখান থেকে যাত্রা শুরু করে পূর্ণ পথ ঘুরে আবার নিজের জায়গায় ফিরে আসে, তাতে টোটাল যে টাইমটা লাগে সেইটাই হচ্ছে গিয়ে তার দোলনকাল। তার মানে কোন একটা বস্তু যদি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এইখানে যায় এবং আবার এইখানে ফিরে আসে, মানে এই পয়েন্টটাতে ফিরে আসে, তাহলে টোটাল যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে দোলনকাল। তাইলে কোন একটা বস্তুর যদি জি কনস্ট্যান্ট থাকে, তাহলে দোলনকালটা নির্ভর করে তার কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের উপরে। এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের সূত্র। এবারে আমরা শিখবো হচ্ছে ত্বরণের সূত্র। ত্বরণের সূত্রটা হচ্ছে গিয়ে কোন একটি সরল দোলকের যদি কার্যকারী দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকে, তাহলে তার দোলনকাল নির্ভর করতেছে তার অভিকর্ষজ ত্বরণের ব্যস্তানুপাতের বর্গমূলের উপরে। দেখো, ব্যস্তানুপাতের বর্গমূলের উপরে, তার মানে জি এর মান যত বেশি হবে টি এর মান তত কম হবে, জি এর মান যত কম হবে টি এর মান তত বেশি হবে। টি এর মান বেশি হওয়ার মানে কিন্তু সরল দোলকটার দোলনকাল অনেক বেশি। তার মানে সরল দোলকটা কিন্তু আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে।
এই কথাটি কিন্তু তোমাদের মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা এই রিলেটেড একটা ম্যাথ কিছুক্ষণ পরেই করব। আচ্ছা, এবার আসি ভরের সূত্র। এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটা হচ্ছে গিয়ে, যদি এল আর জি কনস্ট্যান্ট থাকে তাহলে সরল দোলকের দোলনকাল ববের ভর, আয়তন এবং উপাদান ইত্যাদির উপর নির্ভর করে না। তার মানে কোন একটা পার্টিকুলার স্থানে যদি এই এল এর মান কনস্ট্যান্ট থাকে, এল যদি কনস্ট্যান্ট থাকে, জি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এই নীল বস্তুটা যা কিছু দিয়েই তৈরি হোক না কেন সেটির উপরে কিন্তু টি এর মান নির্ভর করবে না। তার মানে এই নীল বস্তুটা তামার হইতে পারে, এই নীল বস্তুটা স্টিলের হইতে পারে, রূপার হইতে পারে, যাই হোক না কেন সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। আমাদের সকল ক্ষেত্রেই টি এর মান অপরিবর্তিত থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই দুইটা সমীকরণকে এক করে লিখতে পারি টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল ডিভাইডেড বাই জি, বা আমরা সমানুপাতিক সাইন তুলে দিয়ে লিখতে পারি টি সমান সমান একটি সমানুপাতিক ধ্রুবক আনলাম যেটি হচ্ছে গিয়ে টুয়াইস পাই। এই টুয়াইস পাই আমরা কিন্তু পরীক্ষালব্ধ প্রমাণ থেকে পাইছি। তার মানে আমরা একটা এক্সপেরিমেন্ট অনেকবার করছি, দেন গ্রাফ আঁকার পরে এই সমানুপাতিক ধ্রুবকটার মান পাইছি। আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, তখন ইন্টারমিডিয়েটে যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন কিন্তু ল্যাবে আমরা সরল দোলক সম্পর্কিত একটা এক্সপেরিমেন্ট করছিলাম, যেখানে কিন্তু আমাদের অভিকর্ষজ ত্বরণের মান বের করতে হয়েছিল। আচ্ছা দেখো, তাহলে আমরা সূত্রটা পড়লাম টি সমান সমান টুয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তাহলে চলো আমরা এখন এই সম্পর্কিত কিছু অঙ্ক করে ফেলি। আচ্ছা দেখো, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গিয়ে একটা বোর্ড কোশ্চেন। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ দেয়া আছে, পৃথিবীর পৃষ্ঠের উপরে 5 কিলোমিটার উচ্চতার একটা পাহাড় আছে। এখানে দেয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 6.4 ইন্টু 10⁶ মিটার, এবং ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ মানে এই জায়গাটাতে, এই যে লাল যে বর্ডারের জায়গাটা আছে, এই লাল বর্ডারের জায়গাটাতে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে গিয়ে 9.8 মিটার পার সেকেন্ড। আমার গ নাম্বার যে কোশ্চেন আছে সেটা বলা হয়েছে পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণের মান কত। তার মানে এই জায়গাটাতে অভিকর্ষজ ত্বরণের মান কত, এটা হচ্ছে আমার গ নাম্বার কোশ্চেন। আর আমার ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে গিয়ে উদ্দীপকে এ এবং বি স্থানের মধ্যে কোথায় একটি সরল দোলক ধীরে চলবে। দেখো, বি স্থানটা হচ্ছে গিয়ে ভূমি থেকে 5 কিলোমিটার ভিতরে, এ স্থানটা হচ্ছে ভূমি থেকে 5 কিলোমিটার উপরে, এবং বি স্থানটা হচ্ছে ভূমি থেকে 5 কিলোমিটার নিচে। আমাদেরকে দেখতে হবে যে দুইটা বস্তুর মধ্যে কোন জায়গায় সরল দোলকটা আসতে চলবে। তাহলে চলো আমরা আর দেরি না করে অঙ্কটা করে ফেলি। আচ্ছা, আমরা ফার্স্টে গ নাম্বার অঙ্কটা করি। আমার গ নাম্বার অঙ্কটা বলছে ভূমি থেকে 5 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কত। আমরা এই রিলেটেড ম্যাথ কিন্তু খুব সহজেই করতে পারি। আমরা কিন্তু প্রথমে যখন সূত্রটা দেখছিলাম তখনই কিন্তু এই রিলেটেড একটা ম্যাথ করে আসছিলাম। তাহলে চলো আমরা বলতে পারি ভূপৃষ্ঠ থেকে উঁচু যদি কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণের মান জি আপ হয়, তাহলে আর ভূপৃষ্ঠের যদি অভিকর্ষজ ত্বরণের মান জি হয়, তাহলে আমরা এই রাশিমালাটি পাই। আমাদের ক্লাসের প্রথমে কিন্তু আমরা এই রাশিমালাটির প্রতিপাদন দেখে এসেছি। এখন দেখো, আমাকে কিন্তু এইচ এর মান দেয়া আছে, আমাকে জি এর মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে, এইচ এর মান দেয়া আছে। আমি কিন্তু খুব সহজেই এইখান থেকে মানগুলো বসিয়ে জি এর মান বের করে ফেলতে পারবো। আমার কিন্তু খুব সোজা অঙ্ক। আমার ভূপৃষ্ঠে জি এর মান দেয়া আছে, আর এর মানও আমি জানি, এইচ এর মানও আমি জানি। একটা সমীকরণের সবগুলা মান দেয়া আছে, শুধু একটা মান দেয়া নাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই অ্যান্সারটি লিখে ফেলেছো। এবারও প্রথম সঠিক উত্তর দিয়েছে ঋত্বিক, পল সঠিক উত্তর দিয়েছে, প্রীতম সঠিক উত্তর দিয়েছে, শাহরিয়ার সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই যে আমরা ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থান অর্থাৎ এ স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বের করে ফেলতে পারলাম। তাহলে চলো এবার আমরা ঘ নাম্বার অঙ্কটা করে ফেলি। ঘ নাম্বার অঙ্কটা বলছে আমাকে যে এ ও বি স্থানের মধ্যে একটি সরল দোলক কোথায় ধীরে চলবে।
তাহলে আমার ফার্স্টে কিন্তু বি স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বের করতে হবে। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে নিচে কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণের মান আমরা এইভাবে বের করতে পারবো। আমাকে জি ডাউন বের করতে হবে। আমি জানি জি এর মান হচ্ছে গিয়ে দেয়া আছে 9.8, এইচ এরও মান দেয়া আছে যেটি হচ্ছে গিয়ে 5000 মিটার, আর আর এর মানও আমার দেয়া আছে। দেখো আমাকে কিন্তু সবকিছুই দেয়া আছে। তাহলে আমি ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার নিচে কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বের করে ফেলতে পারতেছি, সেটি হচ্ছে গিয়ে 9.79। আচ্ছা দেখো এইখানে আমরা পাইলাম হচ্ছে গিয়ে 9.78, এইখানে আমরা পাইলাম 9.79। তার মানে আমরা কিন্তু বি স্থানে, এই যে বি স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি পাইতেছি। দেখো আমরা এই সূত্রটা যদি দেখি তাহলে আমরা দেখতে পারি যেখানে হচ্ছে গিয়ে জি কম সেখানে টি এর মান বেশি, যেখানে জি এর মান কম হবে সেখানে টি এর মান বেশি, কেননা টি এর সাথে জি এর সম্পর্কটা হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক। তার মানে জি যেখানে বেশি সেখানে টি কম। তার মানে যেহেতু এখানে জি এর মান বেশি, টি এর মান এইখানে কম। টি এর মান কম এইখানে, এটার মানে হচ্ছে বি স্থানে আমার কম সময় ব্যবধানে সরল দোলকটা দুলতে পারবে। আর যেহেতু এইখানে জি এর মান কম তাই টি এর মান বেশি, আর টি এর মান বেশি মানে হচ্ছে গিয়ে এখানে সরল দোলকটার দোলনকাল বেশি হবে। মূলত এই জিনিসটি এখানে ব্যাখ্যা করে দেয়া রয়েছে। তার মানে এ স্থানে সরল দোলকটি অধিক ধীরে চলবে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছ। পল সঠিক উত্তর দিয়েছে, ঋত্বিক সঠিক উত্তর দিয়েছে, রাকিব সঠিক উত্তর দিয়েছে, হিমেল সঠিক উত্তর দিয়েছে, শাহরিয়ার, বর্ণা, সিয়ামুল, তোমরা সবাই মোটামুটি সঠিক উত্তর দিয়েছ। আচ্ছা এখন পর্যন্ত আমরা কিন্তু শিখে ফেললাম যে ভূপৃষ্ঠ থেকে উঁচু কিংবা নিচু কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণের মান আমরা কিভাবে বের করব। আচ্ছা তাহলে চলো এবার আমরা একটু পরের স্লাইডে চলে যাই। আমরা সরল দোলকের ব্যবহার কোথায় করতে পারি? আমরা এই যে কোনো একটা পাহাড়ের উপরে অভিকর্ষজ ত্বরণের মান কত সেটি কিন্তু সরল দোলকের সাহায্যে খুব সহজেই বের করে ফেলতে পারি। পৃথিবী পৃষ্ঠে আমরা জানি সরল দোলকের সূত্রটি হচ্ছে এরকম। তাহলে হিল টপে সরল দোলকের এই যে দোলনকাল আছে সেটা হবে টুয়াইস পাই ডিভাইডেড বাই রুট ওভার এল বাই জি হিল টপ। তার মানে পাহাড়ের টপে অভিকর্ষজ ত্বরণ যদি জি হিল হয় তাহলে কিন্তু আমার পাহাড়ের টপে দোলনকাল এরকম হবে। এবং আমি যদি 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে আমি পাহাড়ের উপরে অভিকর্ষজ ত্বরণের মান কত সেটা কিন্তু জানতে পারবো। তার মানে জিনিসটা হচ্ছে গিয়ে তুমি যদি একটা সরল দোলক নিয়ে এভারেস্টের উচ্চতায় উঠতে পারো, তার মানে এভারেস্টের উপরে উঠতে পারো, তুমি কিন্তু খুব সহজেই এভারেস্টের উপরে অভিকর্ষজ ত্বরণের মান কত সেটা বের করে ফেলতে পারবা। এইটাই কিন্তু ছিল আমাদের জি এর ব্যবহারিক প্রয়োগ। কিংবা তুমি কোন একটা অজানা পাহাড়ের উচ্চতা কিন্তু সরল দোলকের সাহায্যে বের করতে পারবা। ধরে নাও তুমি জানো পৃথিবী পৃষ্ঠে দোলনকালের সূত্র এইটা, তুমি অজানা উচ্চতার একটা পাহাড়ের একদম চূড়ায় উঠছো, তাহলে সেই চূড়ায় দোলনকালের সূত্রটা এটা হবে, তুমি যদি একটা সমীকরণকে আরেকটা সমীকরণ দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তুমি আলটিমেটলি এই এইচ এর মানটা বের করে ফেলতে পারবা। দেখো তার মানে তুমি সরল দোলকের সাহায্যে অজানা কোনো পাহাড়ের উচ্চতা বের করে ফেলতে পারবা। এভাবে কিন্তু আমরা সহজেই সরল দোলকের যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন রয়েছে সেটি দেখতে পারি। চলো এবার আমরা দেরি না করে ভিন্ন অক্ষাংশে কিংবা পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর মানের যে তারতম্য ঘটে সেটি দেখে ফেলি। আমাদের কিন্তু এই টপিকটি আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার বিশ্বাস তোমরা অনেকেই হয়তোবা এই টপিকটি ঠিক করে হয়তোবা বুঝতে পারো না কিংবা তোমাদের এই টপিকে কনফিউশন আছে। তাহলে চলো আমরা দেখে নেই যে ভিন্ন অক্ষাংশের কারণে জি এর মানের তারতম্য কিভাবে ঘটে।
আচ্ছা, ধরে নাও পৃথিবীর মধ্য বরাবর আমরা একটি উত্তর দক্ষিণ বরাবর রেখা কল্পনা করতেছি। এটি হচ্ছে গিয়ে পূর্ব পশ্চিম বরাবর একটি রেখা। পৃথিবী অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে এই ওয়েস্ট থেকে ইস্টের দিকে পৃথিবীটা ঘুরতেছে। তাহলে পৃথিবী এরকম একটা রোটেশন দিবে। এখন আমরা চিন্তা করে নেই, ভূপৃষ্ঠ থেকে ল্যামডা কোণে একটা বাচ্চা আছে, ভূপৃষ্ঠ হতে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে একটা বাচ্চা আছে। আমরা এই স্থানে অভিকর্ষজ ত্বরণের মানটা বের করব। কিভাবে বের করব? যেহেতু পৃথিবীটা ঘুরতেছে, সেহেতু এই স্থানে যদি কোনো লোক থাকে তাহলে সেও ঘুরতে থাকবে, এবং তার ঘোরার পথটা হবে হচ্ছে গিয়ে এই বৃত্তাকার পথ। আমি তোমাদের সবাইকে একটা সাজেশন দিব, সেটি হচ্ছে তোমার সামনে যদি কোনো গোলাকার বস্তু থাকে কিংবা তুমি তোমার সামনে যদি কোনো বল থাকে, তোমরা সেই বলটিকে হাতে নিয়ে দেখো। হাতে নিয়ে দেখলে দেখতে পারবা, তুমি যদি কোনো একটি বস্তুকে ঘুরাতে থাকো, বস্তুটার পৃষ্ঠের উপরে যদি কোনো পয়েন্ট তুমি কালো কালারের মার্কার দিয়ে গোল করে ফেলো, তাহলেও কিন্তু সেই বস্তুটি একটি বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। কিন্তু সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কিন্তু আর হবে না, আর এর থেকে কিন্তু কম হবে। এই জিনিসটি বোঝার জন্য তোমার কিন্তু একটা রিয়েল লাইফ এক্সাম্পল লাগবে। তোমরা একটা বলের উপরে মার্কার দিয়ে কোন একটা জায়গায় কালো করে ফেলো এবং তোমরা হাত দিয়ে বলটিকে ঘুরাও, তোমরা কিন্তু সহজে এই জিনিসটি লক্ষ্য করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা জানি যে কোনো বস্তু যদি ঘূর্ণায়মান থাকে সেটি বাইরের দিকে ছিটকে যেতে চায় স্পর্শক বরাবর। এটি কিন্তু আমরা গতি চ্যাপ্টারে খুব ভালো করেই লক্ষ্য করে এসেছি যে কোনো বস্তু যদি কোনো বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে সেটি বাইরের দিকে ছিটকায় যেতে চায়। এই ছিটকায় যাওয়ার যে প্রবণতা সেটিকে আমরা বলছি হচ্ছে গিয়ে কেন্দ্র বিমুখী বল। আমরা ধরে নেই এই ব্যক্তিটি কেন্দ্র বিমুখী বল যে অনুভব করছে তার মান হচ্ছে গিয়ে এফ সি। দেখো, আমি জিনিসটা আবার রিপিট করছি। এই যে ভূপৃষ্ঠর কেন্দ্র আছে, কেন্দ্র বরাবর আমরা একটা রেখা কল্পনা করছি উত্তর দক্ষিণ বরাবর, পূর্ব পশ্চিম বরাবর। এই রেখা থেকে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে একটা পয়েন্ট কল্পনা করছি যেখানে একটা বাচ্চা আছে। এই বাচ্চাটাও তো তাহলে ঘূর্ণায়মান থাকবে, এবং সে কিন্তু ঘূর্ণায়মান থাকবে এই বৃত্তাকার কক্ষপথের উপরে। তুমি একটা গোলাকার বলের উপরে চিন্তা করো, দেখো বৃত্তের মাঝখানে যে ব্যাসার্ধ থাকবে, একদম বৃত্তের টপে কিন্তু সেই ব্যাসার্ধ থাকে না। তাহলে এই বাচ্চাটা যে কক্ষপথে ঘুরবে সেটির ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি স্মল আর। আর আমরা জানি হচ্ছে গিয়ে কোনো বস্তু যদি কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে তাহলে সেটি কেন্দ্রের বাইরের দিকে একটা বল অনুভব করে। আমরা ধরে নিচ্ছি সেই বলটি হচ্ছে গিয়ে এফ সি। তাইলে সে এফ সি বলে বাইরের দিকে ছিটকায় যেতে যাবে। আমরা কিন্তু কেন্দ্র বিমুখী বলের মান জানি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখানে আর হচ্ছে গিয়ে সে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে সেইটা। তার মানে দেখো, এই বস্তুটা কিন্তু এই বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তোমরা কিন্তু এই আর এর জায়গায় ভুলেও ক্যাপিটাল আর বসাই দিও না, তাইলেই কিন্তু তোমরা তালগোল পাকাই ফেলতে পারবা এবং তোমার অঙ্কটা ভুল যাবে। আমি আবারও বলছি, কোনো একটা বস্তু যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে এখানে কিন্তু আর সেটাই হবে। যেহেতু এই বস্তুটা স্মল আর বৃত্তাকার পথের ঘুরতেছে, তাই কেন্দ্র বিমুখী বল হবে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আমরা জানি ভি সমান সমান ওমেগা আর। তাইলে আমি যদি এখানে ভি এর জায়গায় এখানে স্কোয়ার হবে না, ভি সমান সমান ওমেগা আর। তাহলে আমি যদি এখানে ভি এর জায়গায় ওমেগা আর বসাই তাহলে কিন্তু আমরা এরকম একটা জিনিস পাবো, বা আমরা পাচ্ছি এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখান থেকে আর কাটলাম, এখানে একটা আর কাটলাম, তাহলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি এফ সি সমান সমান এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা,
তাহলে আমি কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার যে এই বাচ্চাটা যদি এই স্মল আর বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে তাহলে একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হবে এফসি, যেটার মান হচ্ছে গিয়ে এম ওমেগা স্কয়ার আর। আচ্ছা, আমাদের পৃথিবীর আহ্নিক গতি হচ্ছে গিয়ে 24 ঘন্টা, মানে কিংবা পৃথিবীর দোলনকাল হচ্ছে গিয়ে 24 ঘন্টা। তার মানে পৃথিবী নিজ অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে। তার মানে ওমেগা সমান সমান 2 পাই ডিভাইডেড বাই টি, আর টি এর মান আমরা যদি 24 ঘন্টা বসাই দেই, এটাকে আমরা যদি সেকেন্ডে নিয়ে যাই তাহলে আমরা ওমেগার একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা পরের পার্টে চলে যাই। দেখো, এখন এইটা যদি এফ সি হয় তাহলে আমরা দেখো আমরা কিন্তু এই বরাবর একটা রেখা কল্পনা করছিলাম, যে রেখাটাকে আমরা চিন্তা করে নিছিলাম আমার যে ভূমি বরাবর যে রেখা আছে সেই রেখা থেকে এই ল্যামডা অ্যাঙ্গেলে আছে। তার মানে কিন্তু আমরা বলতে পারি এই এফ সি আর এই রেখার ভিতরেও অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে ল্যামডা। আর আমরা কিন্তু জানি যে ধরো এখানে একটা রেখা আছে এফ, আর এইটা যদি ভূমির সাথে ল্যামডা ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে কিন্তু আমি এই পার্টটাকে বলতে পারি এফ কজ ল্যামডা। আমরা যদি ভেক্টরের উপাংশ সূত্র পড়ি তাহলে কিন্তু এই জিনিসটি আমাদের কাছে ভুল হওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা এই যে এই পার্টটা রয়েছে এই পার্টটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে এফ সি কস ল্যামডা, এফ সি কস ল্যামডা। আচ্ছা, এখন আমার যে জিনিসটি চিন্তা করা লাগবে সেটি হচ্ছে গিয়ে দেখো এইখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে ডেফিনেটলি পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করছে। এখন যেহেতু পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করছে তাইলে এই বস্তুর একটা ওজন আছে। আমরা চিন্তা করে নেই ওজনটা হচ্ছে গিয়ে ডাব্লু সমান সমান এম জি। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি কিন্তু এখানে লেখা আছে, সেটি হচ্ছে গিয়ে যেহেতু শিশুটি ছিটকায় যাচ্ছে না তাই আমরা বলতে পারি ওজন ডাব্লু এর একটি অংশ এফ সি কস ল্যামডাকে প্রতিহত করতেছে এবং অবশিষ্ট ওজন ডাব্লু প্রাইম কাজ করতেছে। তার মানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে যেহেতু এই বস্তুটা ছিটকায় যাচ্ছে না তাহলে আমরা একটু ভেক্টর দিয়ে এই জিনিসটা সলিউশন করার চেষ্টা করি। দেখো, এখানে একটা বস্তু ছিল যার কেন্দ্র বিমুখী বল হচ্ছে এফ সি। তাহলে আমরা বস্তুটার ওজন যে রেখা বরাবর কাজ করতেছে এই রেখা বরাবরই জিনিসটা চিন্তা করি। দেখো, বস্তুর ওজন কিন্তু এই নীল রেখা বরাবর কাজ করতেছে। তার মানে এই নীল রেখা বরাবর শুরুতে ওজন কাজ করতেছে এই দিক বরাবর ডাব্লু, এবং কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে ঠিক তার উল্টা দিক বরাবর। তাহলে আমার এই ও বিন্দুতে প্রকৃতপক্ষে কি কি কাজ করতেছে? ও বিন্দুতে প্রকৃতপক্ষে ডাব্লু প্রাইম সমান সমান হচ্ছে ডাব্লু মাইনাস এফ সি কস ল্যামডা। আমরা যারা যারা ভেক্টর পারি তারা কিন্তু এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারতেছি। কেননা দেখো, এফ সি কাজ করতেছে এই দিক বরাবর, এটার আমি একটা উপাংশ নিলাম যেটা হচ্ছে গিয়ে এফ সি কস ল্যামডা, আর ওজন কাজ করতেছে এই দিক বরাবর। যেহেতু ডাব্লু আর কেন্দ্র বিমুখী বলের ডিরেকশন অন্যদিকে, সেহেতু ডাব্লিউ প্রাইম সমান সমান হবে ডাব্লিউ মাইনাস এফ সি কস ল্যামডা। এখন আমরা যদি মানগুলা বসাই দেই তাহলেই কিন্তু আমরা এই পয়েন্টে অভিকর্ষজ ত্বরণের মান কত সেটি বের করে ফেলতে পারবো। দেখো, এখানে এম কমন নিয়ে এম কাটাকাটি করে ফেলছে, এবং আমরা জি প্রাইম বিন্দুতে এই বিন্দুতে যদি জি প্রাইম হয় অভিকর্ষজ ত্বরণ সেটি কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি, এবং সেটি হবে হচ্ছে গিয়ে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা।
আশা করছি তোমাদের যাদের যাদের কনফিউশন ছিল যে পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের মানের পার্থক্য কিরকম হয়, তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে আমরা বলতে পারছি যেহেতু পৃথিবীর সব জায়গায় পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধের দূরত্ব সমান নয়, তাই পৃথিবীর সব জায়গায় অভিকর্ষজ ত্বরণের মানও সমান নয়। এখানে দূরত্ব বেশি, সেখানে অভিকর্ষজ ত্বরণের মান কম, যেখানে দূরত্ব কম সেখানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি। আমরা জানি মেরু অঞ্চল বরাবর পৃথিবীর ব্যাসার্ধ বিষুব অঞ্চল বরাবর ব্যাসার্ধ থেকে কিছুটা কম, তাই যেহেতু মেরু অঞ্চল বরাবর আর এর মান কম, তাই মেরু অঞ্চলে জি এর মান বেশি, বিষুব অঞ্চলে জি এর মান কম। আচ্ছা, এবার আমাদের যে স্পেশাল ম্যাথ প্রবলেম রয়েছে, আজকের সুপার ডুপার স্পেশাল ম্যাথ প্রবলেম, আমরা সেটি নিয়ে আলোচনা করব এবং এটি হবে আজকে আমাদের শেষ অঙ্ক। এই অঙ্কটি কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় বারংবার এসেছিল এবং এই অঙ্কটা আমার বিশ্বাস তোমরা আগে এই টাইপের কোনো ম্যাথ করনি। তাহলে চলো আমরা একটা ম্যাথ করি। ম্যাথটা হচ্ছে কি এরকম যে সুপারম্যান একটি বস্তুকে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। বস্তুটি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় উঠবে? আমাদের এই ম্যাথটা কিন্তু আমি আগেই বলে নিচ্ছি, এই ম্যাথটা বেশ কঠিন, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য। যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট করো, আমি চেষ্টা করব শুধু এই ম্যাথের উপরেই আরেকটা ক্লাস নেওয়ার জন্য। প্রীতম কমেন্ট করেছে সোহান ভাইয়ের ম্যাথ। হ্যাঁ ভাইয়া, সোহান ভাইয়া তোমাদেরকে এই ম্যাথটা করে দিতে বলেছিল, কেননা এই ম্যাথটা কিন্তু খুবই স্পেশাল। তাহলে চলো আমরা এই ম্যাথটা করি। এই ম্যাথ করতে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে, আমরা কিন্তু কাজ ক্ষমতা শক্তি পড়লে একটা কনসেপ্ট সম্পর্কে ধারণা পাই। সেটা হচ্ছে গিয়ে আমাদের গতিশক্তি সমান সমান কৃত কাজ। কৃত কাজ। আচ্ছা, অঙ্কটাতে যাওয়ার আগে আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে গিয়ে, আমরা তো গতির চ্যাপ্টারটা পড়ছি না, গতির চ্যাপ্টারে খুব সহজেই আমরা এই অঙ্কটা গতির সূত্র ব্যবহার করে ফেলতে পারতাম। আমরা যদি গতির সূত্র ব্যবহার করে এই অঙ্কটা করতাম তাহলে ভুলটা কোথায় হতো? আমার প্রশ্নটা, অঙ্কটাতে যাওয়ার আগে আমি যে প্রশ্নটা করছি সেটি হচ্ছে গিয়ে, আমি যদি গতির সূত্র ব্যবহার করে এই অঙ্কটি করতাম, মানে আমি যদি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করতাম, তাহলে ভুল কি হতো? তোমরা যারা যারা এই অঙ্কটা মানে এই প্রশ্নটার অ্যান্সার করতে পারবা তারা কিন্তু এই অঙ্কটা অনেকটাই বুঝে ফেলতে পারবা। আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে ফেলতে পারবা। আমার কথাটা হচ্ছে, কেন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না? আমি দেখতে পাচ্ছি সোহান ভাই আমাদের সাথে জয়েন করেছে। হাই সোহান ভাইয়া, কেমন আছেন আপনি? আশা করছি ভালো আছেন। আচ্ছা, চলো আবার আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে গিয়ে, কেন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না? আমাদের তো এখানে একটা ভি এর মান আছে, আমি জানি ইউ এর মান 0, তাহলে আমরা কেন এইচ এর মানটা এই সূত্র দিয়ে ব্যবহার করতে পারবো না? আচ্ছা, এখানে একজন লিখেছে যে বেগ অনেক বেশি তাই ব্যবহার করা যাবে না। না ভাইয়া, আমাদের অ্যান্সারটা এইটা না। তাহসিন আলম লিখেছে বিকজ দেন জি উডন্ট বি এবল টু এফেক্ট দ্য থিঙ্ক অ্যাট 5 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহসিন সম্ভবত যে জিনিসটি বুঝাতে চেয়েছে সেটি হচ্ছে গিয়ে, আচ্ছা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। জিনিসটা হচ্ছে গিয়ে 5 কিলোমিটার পার সেকেন্ড, দেখো চিন্তা করো 5 কিলোমিটার মানে কিন্তু 5000 মিটার পার সেকেন্ড। এখন কোন একটা বস্তু যদি এত বেগে উঠতে থাকে,
সেটি কিন্তু অনেক উপরে উঠবে, তার মানে এইচ এর মান অনেক বড় হবে। এখন ধরো এটা হচ্ছে গিয়ে পৃথিবী, পৃথিবী থেকে অনেক উঁচুতে এই বস্তুটা উঠবে। এখন আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে গিয়ে, আমরা কিন্তু জানি ভূপৃষ্ঠ থেকে আমি যত দূর উপরে উঠতে থাকি আমাদের জি এর মান চেঞ্জ হইতে থাকে। আমরা আমাদের গতি চ্যাপ্টারে যে ম্যাথগুলা করে আসছি সেখানে উচ্চতা এত বেশি না হওয়ার কারণে এই জি এর মানটা আমরা কনস্ট্যান্ট ধরতে পারতাম, যেটি হচ্ছে গিয়ে 9.81 মিটার পার সেকেন্ড। কিন্তু যেহেতু এইখানে বস্তুটা অনেক উচ্চতায় উঠতেছে, তাই এই সমগ্র উচ্চতায় জি এর মানের একটা ভ্যারিয়েশন আছে। তার মানে বস্তুটা বিভিন্ন উচ্চতায় বিভিন্ন রকম জি এর মান পাবে। যেহেতু বিভিন্ন উচ্চতায় জি এর মানের ভ্যারিয়েশন আছে, সেহেতু আমরা জি এর মান কনস্ট্যান্ট ধরতে পারবো না। আর যেহেতু জি এর মান আমরা কনস্ট্যান্ট ধরতে পারবো না, সেহেতুই আমরা এই গতি চ্যাপ্টারে যে সূত্রটা পড়েছিলাম সেটা দিয়ে এই অঙ্কটা করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? আমরা অঙ্কটা করব হচ্ছে ই কে সমান সমান কৃত কাজের যে ফর্মুলা আছে সেটা। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু ছোট করে তোমাকে বুঝিয়ে দেই। সেটি হচ্ছে গিয়ে, কোনো একটা বস্তুকে যদি আমি উপরে তুলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কৃত কাজ করতে হবে। যেহেতু আমাদেরকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করতে একটা কৃত কাজ করতে হবে, সেই শক্তিটা যোগান দিবে হচ্ছে গিয়ে তার গতিশক্তি। তার মানে এই বস্তুটাকে নিক্ষেপ করার ফলে তার ভিতরে যে গতিশক্তিটা সৃষ্টি হয়েছে সেইটাই কিন্তু এই বস্তুটাকে উপরে নিয়ে যেতে সাহায্য করবে। তার মানে এই কৃত কাজের যোগান দেবে হচ্ছে গিয়ে এই গতিশক্তি। আমরা জানি কোনো একটা বস্তুর উপর যদি আমি এফ পরিমাণ বল প্রয়োগ করি এবং সেটিকে যদি আমি ডি আর পরিমাণ দূরত্ব সরাতে চাই, তাহলে আমার কৃত কাজ হবে হচ্ছে গিয়ে ডি ডাব্লিউ। আমরা যারা যারা কাজ ক্ষমতা শক্তির ক্লাসটি করেছি তারা কিন্তু এই সূত্রটি পারি। তার মানে আমি যদি কোনো একটা বস্তুকে, ধরো এইটা হচ্ছে গিয়ে পৃথিবী, পৃথিবীর উপরে একটা বস্তু আছে, এখানে পৃথিবীর উপরে কোনো একটা বস্তু যদি থাকে সেটি তো কন্টিনিউয়াসলি নিচের দিকে এফ বল দ্বারা আকর্ষণ হচ্ছে। এখন এই বস্তুটিকে এই আকর্ষণ বলের বাধা অতিক্রম করে যদি আমি, ধরো এই লাল বস্তুটিকে আমি নীল জায়গাতে নিয়ে চলে গেলাম, এখানে নিয়ে আসলাম, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি হয় হচ্ছে গিয়ে ডি আর, তাহলে আমার যে কৃত কাজ করতে হবে সেটি হচ্ছে গিয়ে ডাব্লিউ সমান সমান এফ ইন্টু ডি আর। তার মানে আমাকে এই বস্তুটাকে পৃথিবী যে বলে আকর্ষণ করতেছে ঠিক একই পরিমাণ বলের যোগান দিতে হবে এবং আমাকে এই দূরত্বটা অতিক্রম করাতে হবে। তাইলে আমি এই লাল জায়গা থেকে নীল জায়গাতে নিয়ে যেতে কৃত কাজ হবে হচ্ছে গিয়ে এফ ইন্টু ডি আর। এটাই ছিল হচ্ছে গিয়ে আমাদের এই অঙ্কের কনসেপ্ট। তাহলে চলো আমরা এখন দেখে নেই অঙ্কটা কিভাবে সলভ করব। আচ্ছা, দেখো এখানে আমি আমার খাতায় অঙ্কটা আগেই করে রেখেছি, তোমাদের জন্য জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি লিখে রেখেছি কৃত কাজ সমান সমান হচ্ছে গিয়ে গতিশক্তি। তাহলে এখানে আমরা জানি গতিশক্তি সমান সমান হাফ অফ এম ভি স্কোয়ার, আর কৃত কাজ হচ্ছে গিয়ে এফ ইন্টু ডি আর। আর এফ এখানে কি হবে? এখানে এফ হবে কোনো বস্তুকে পৃথিবী যে বলে নিজের দিকে আকর্ষণ করছে সেইটা। তার মানে এফ সমান সমান জি ক্যাপিটাল এম স্মল এম এফ সমান সমান জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় বল ধ্রুবক, এম হচ্ছে গিয়ে পৃথিবীর ভর এবং
ছোট এম হচ্ছে গিয়ে ওই বস্তুটার ভর। দেখো এই উভয় পক্ষ থেকে আমি এম এম কাটাকাটি করে ফেলতে পারি। এখন যেহেতু একটা লম্বা দূরত্ব ব্যাপী আমার এই জিনিসটা আছে, তাহলে কিন্তু আমি এই পার্টটাকে ইন্টিগ্রেট করে ফেলতে পারি। কেননা আমি দেখতে পাচ্ছি এখানে জি হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট এবং পৃথিবীর ভর হচ্ছে গিয়ে একটি কনস্ট্যান্ট। আমি যদি কনস্ট্যান্ট দুটিকে বাইরে আনি, তাহলে আমি কিন্তু একটি ইন্টিগ্রেশন করতে পারি, সেটি হচ্ছে গিয়ে 1/r² ইন্টু dr। এখন আমরা যারা যারা সোহান ভাইয়ের চমৎকার ম্যাথ ক্লাসটা করছি, তারা কিন্তু ইন্টিগ্রেশনে বস হয়ে গেছি। আমাদের ইন্টিগ্রেশন কিন্তু না পারার কোনো কারণই নেই। তাও আমি তোমাদের জন্য এখানে সূত্রটা লিখে দিয়েছি, সেটি হচ্ছে গিয়ে আমার ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তার মানে এখানে আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার -2। তাহলে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স টু দি পাওয়ার -2 প্লাস ওয়ান ডিভাইডেড বাই -2 প্লাস ওয়ান। তার মানে আমি 1/r² কে যদি ইন্টিগ্রেশন করি, আমি ফাইনালি অ্যান্সার পাচ্ছি হচ্ছে গিয়ে 1/r। এখন আমি যদি এইখানে লিমিটের মান বসাই দেই, তাহলেই কিন্তু এই এইচ এর মানটা আমি বের করে ফেলতে পারবো। দেখো এখানে তোমার বিভিন্ন জিনিসের মান দেয়া আছে। আমি যদি এখন এইটাকে একটু সাজাই গুছাই লিখি, তাহলে এরকম একটা রাশিমালা পেতে পারি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো অঙ্কটা তোমাদেরকে করে দেই নাই, কেননা এই অঙ্কটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি চাই তোমরা অঙ্কটা ঠিক করে বুঝে নিজেরা করতে পারো। অঙ্কটা করার পরে তোমরা অ্যান্সারটা লিখে দিও এবং আমি আজকের ক্লাসের কিছুক্ষণ পরে এই অঙ্কটার অ্যান্সার কমেন্টে জানিয়ে দিব। তার মানে এই অঙ্কটা করার সময় আমাদেরকে প্রথম যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে গিয়ে কৃতকাজ সমান সমান গতিশক্তি, এবং তারপরে আমি যদি নর্মাল ইন্টিগ্রেশন করে যাই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। এবং আমাদের এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে গিয়ে যদি এইচ অনেক বড় হয়, তার মানে যদি এইচ অনেক বড় হয় তাহলে কিন্তু জি কনস্ট্যান্ট থাকে না। তার মানে জি ইজ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে এইচ এর মান যখন অনেক বড়, তখন আমরা গতির সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের কিন্তু অঙ্কটা এইভাবে করতে হবে। আশা করছি তোমরা আজকের ক্লাসটা সবাই অনেক বেশি এনজয় করেছো। আমাদের আজকের ক্লাস মূলত এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে এই প্রত্যাশাই করছি, এবং আজকের ক্লাসের যে শেষ ম্যাথটি ছিল এই ম্যাথটি করে তোমরা আমাদের কমেন্ট বক্সে অ্যান্সারটি জানিয়ে দাও। আমি কিছুক্ষণ পরে এই ম্যাথের অ্যান্সার তোমাদের কমেন্টে জানিয়ে দিব। তোমরা সবাই ভালো থেকো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।